আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে ঐক্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের ব্যালটের ভাষা এবং ভোট প্রক্রিয়া চূড়ান্ত না হয় বুধবার সবাইকে নিয়ে আবারও আলোচনায় বসবে কমিশন। 15 অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। 3/4 দল এরই মধ্যে সনদ স্বাক্ষরকারী 2 জন করে প্রতিনিধির নাম কমিশনে পাঠিয়েছেন বলেও জানান তিনি। খান আলমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সব শঙ্কা কাটিয়ে আইনি ভিত্তি পাওয়ার পথে জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের শেষ দফার প্রথম দিনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। দলগুলো বলছে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানো গেছে। এই সংস্কারকৃত সংবিধান এটা জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে সামনে আসার ফলে ভবিষ্যতে আদালত একে প্রশ্ন না করে একে সুরক্ষা দেবে, এই বিষয়গুলোতে আমাদের ঐকমত্য হয়েছে। গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সুবিধার্থে অধ্যাদেশ জারির পরামর্শ দেয় দলগুলো। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। অন প্রিন্সিপাল সবাই গণভোটের পক্ষে মত দিয়েছে। এখন এক্সিকিউশনটা গণভোট কীভাবে হবে? তো গণভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন তো কোনো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। তো নির্বাচন কমিশন নিজে করতে পারে না, গভর্নমেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হয়। সাংবিধানিক আদেশ হোক কিংবা রেফারেন্ডাম অর্ডার হোক, যে নামই আপনি দেন, এর ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের মধ্য দিয়ে জনগণ আগামী সংসদকে বা আগামী নির্বাচিত সভাকে একটা স্পেশাল স্ট্যাটাস দিবে যে তারা প্রথম অধিবেশনে হোক কিংবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক তারা সাংবিধানিক পরিবর্তনগুলো করবে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। গত কিছুদিনে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাতে আমি আশাবাদী যে আজকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা গেছে, এটা অব্যাহত থাকবে এবং আমরা সুনির্দিষ্ট সুস্পষ্ট সুপারিশ সরকারের কাছে দিতে পারবো। রোববারের আলোচনায় 30টি রাজনৈতিক দল অংশ নেয়। এর আগে গত 17 সেপ্টেম্বর সনদ বাস্তবায়নের পন্থা নিয়ে বৈঠকে বসেছিল এই দলগুলো। খান আলামিন, আরটিভি, ঢাকা। দেশে গণতন্ত্রের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় বিষয়ে আলোচনা হয়। কথা হয় রোহিঙ্গা ইস্যুতেও। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা। বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি গুরুত্ব পায় রোহিঙ্গা ইস্যু। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তার আশ্বাস দিয়েছেন আবাসিক সমন্বয়ক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি আমরা। যতদিন রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হবে ততদিন জাতিসংঘ আর্থিক সহায়তা করে যাবে। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত আলাদা এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না। ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, যে ছেলেটি ছাত্রর নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে। অনুষ্ঠানে বিজ্ঞান মনস্ক হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আজকে
জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রেতো রেঙ্গোলি। রাজধানী বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সকালে এই বৈঠক ও প্রাতরাশে অংশ নেন তারা। সে সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন তারা। দুদেশের অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দুপক্ষ। এ সময় জামায়াতে আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। খাগড়াছড়িতে পাহাড়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলেও মেডিকেল রিপোর্টে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পাহাড়ে অস্থিরতার চেষ্টা করেছিল পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা। পূজায় অসুরের মুখে দাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করবে সরকার। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জনপদ, যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে ধর্ষণের ঘটনা উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তরুণীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মূলত পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা বলেন, 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা করেছে ফ্যাসিস্ট এবং পার্শ্ববর্তী দেশ। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। জুলাই সনদ ব্যাহত করার জন্য ভারত সাম্প্রদায়িক উস্কানি সহ নানা রকমের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর কুরআন অবমাননার সুষ্ঠু বিচার দাবিতে ও সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। সংখ্যাগরিষ্ঠ হবার পরও দেশের মুসলমানরা সংখ্যালঘুর মতো আচরণের শিকার হয় উল্লেখ করে কুরআন অবমাননাকারীকে কেউ হত্যা করে মুসলমানদের উপর দায় চাপাতে পারে বলেও আশঙ্কা করেন শরীফ ওসমান হাদি। দিল্লির দোসর, তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক, বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়, যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায়। এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। এছাড়া এ সপ্তাহে বেশ কয়েকটি বড় মামলার অগ্রগতি তুলে ধরা হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার উপর আদেশকাল। জিএম মাহমুদ জানাচ্ছেন এই বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে ব্যক্তি দায়ীদের বিচার সহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তে নামতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে
অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য অভিযোগ এসেছে। এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এর আগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার চেয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর করা আবেদনটিও ট্রাইব্যুনালে জমা আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। অন্যদিকে ট্রাইব্যুনাল 2A জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার উপর শুনানি হয়। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়াও গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আসামিকে। এদিকে অন্য মামলায় গ্রেপ্তার থাকা সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে সিরাজগঞ্জের একটি হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে 1040 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 212 জনে। আর শনাক্ত রোগী হয়েছে 49,907 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে এই মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীট তত্ত্ববিদ কবিরুল বাশার। তাই সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নিশ্চিত করতে হবে যেন বাসায় কোনো মশা না থাকে এবং যেসব জায়গায় পানি জমা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করা এবং অফিস আদালতের ক্ষেত্রেও সেই ব্যাপারটি সতর্ক থাকতে হবে। তা না হলে ডেঙ্গুর প্রকোপ আরও অনেক বেশি বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। রাত পোহালেই শুরু বহুল আলোচিত বিসিবি নির্বাচন। সোমবার সকাল 10টা থেকে হোটেল সোনারগাঁওয়ে শুরু হবে ভোট গ্রহণ, যেখানে ভোট দিতে পারবেন দুদকের তদন্তনাধীন 15টি ক্লাবও। রোববার ওই ক্লাবগুলো নির্বাচনে অংশ নেওয়ার উপর স্থগিতাদেশ তুলে নেয় আদালত। পাশাপাশি নির্দিষ্ট সময় নির্বাচন করতে বাধা নেই বলেও আদালতের রায় জানানো হয়। অপরদিকে নির্বাচন না পেছালে 48টি ক্লাব যে বয়কটের হুমকি দিয়ে রেখেছে তাকে ক্রিকেটের ক্ষতি হিসেবে দেখছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাফি আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা নাটকীয়তার বিসিবি নির্বাচন হওয়ার কথা সোমবার, কিন্তু রোববার সকালেও কেউ নিশ্চিত করে বলতে পারছে না যে সোমবারই হতে যাচ্ছে নির্বাচন। একদিকে 48 ক্লাবের নির্বাচন পেছানোর দাবি, অপরদিকে 15 ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ার রিটের শুনানি ও রায় হওয়ার কথা। মিরপুর ছাপিয়ে তাই সকলের নজর ছিল চেম্বার আদালতের রিট শুনানির দিকে। ঠিক দুপুরেই জানা যায় বিসিবি নির্বাচনে ভোটাধিকার স্থগিত থাকা 15টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে নেই কোনো বাধা। তাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। এর কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। ভোটাধিকার ফিরে পাওয়া 48 ক্লাবের আলটিমেটাম এসব নিয়ে তার অবস্থান জানতে চাইলে কিছুটা কৌশলী উত্তর দেন বুলবুল। 1 ঘন্টা পর পর সবকিছু চেঞ্জ হয়ে যায়। এখনো ভোট তো এখনো প্রায় 20 ঘন্টা বাকি আছে, দেখি কি হয়। যে প্রক্রিয়ায় কার্যক্রম আগাচ্ছে তাতে সোমবারই নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনের উপর দায় চাপান বিসিবি সভাপতি। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। পাশাপাশি নির্বাচন না পেছালে ঢাকার 48টি ক্লাবের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার ব্যাপারে কোনো বিকল্প আছে কিনা সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। বুলবুলের প্রস্থানের মিনিট খানেক পরেই হাজির হন আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ফলে নির্বাচনের আগেই পরিচালক হিসেবে ক্যাটাগরি এ ঢাকা বিভাগ থেকে নিশ্চিত হয়ে যায় বুলবুল ও নাজমুল আবিদিন ফাহিমের পরিচালক পদ। রাফি আমিন, RTV, ঢাকা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেয় প্রধান উপদেষ্টাকে তারা ধন্যবাদ জানান। বৈঠকে কঠিন চিবরদান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। সহযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বৌদ্ধ নেতৃবৃন্দ। শিক্ষা খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়, তাই সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষকদের মান উন্নয়নে তাদের বেতন কাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকগণ তারা কত গ্রেডে বেতন পান? 13। অর্থাৎ একজন কম্পিউটার অপারেটরের স্কেলে আমি তাকে ফেলেছি। এই হচ্ছে তার সম্মান। যদি শিক্ষকদের সত্যিই মর্যাদা দিতে হয় তাহলে শুধু মুখের কথায় তো চিরা ভিজবে না, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। শিক্ষকদের জন্য একটি সুষম ও মর্যাদা সম্পন্ন বেতন কাঠামো বাস্তবায়ন সহ 12টি দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পিজে হার্ড ইন্টারন্যাশনাল হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরা হয়। প্রথমবারের মতো 6 থেকে 8 অক্টোবর ঢাকায় হচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই সামিটের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে বলে মনে করেন চেম্বার প্রতিনিধিরা। তারা বলেন, সৌদি আরবে 30 লাখেরও বেশি শ্রমিক নিয়োজিত থাকলেও 53 বছরেও কোনো চেম্বার না হওয়া ছিল হতাশাজনক। সামিটে সৌদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা অংশ নেবেন। শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা সহ নানা সমস্যা সমাধানে চেম্বার ভূমিকা রাখবে বলে আশা করেন চেম্বার সভাপতি। টেক্সটাইল, তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষি পণ্য ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বিশাল সুযোগ রয়েছে। আমাদের যে লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা কাজ করছেন সৌদি আরবে এবং পুরো মিডল ইস্টে এবং অন্যান্য দেশে, এর ভিতরে অনেকেই কিন্তু এখন গত 30, 40, 50 বছরে সৌদি আরবের কথাই যদি বলি, সুপ্রতিষ্ঠিত তারা ব্যবসায়ী সৌদি আরবে। আমাদের সৌদি বাংলাদেশ চেম্বারের তরফ থেকে ওনাদেরকেও সম্পৃক্ত করার জন্য কাজ করছি। রাশিয়ার সোচিতে 4th ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণপদক সহ মোট 4টি পদক এবং একটি অনারেবল মেনশন অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। যশোর পুলিশ লাইন্স সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী মখদুম আমিন ফাহিম জিতে নেয় স্বর্ণপদক। সিলভার পায় সপ্তর্ষি রহমান ও রাদিত রায়ান। ব্রোঞ্জ অর্জন করে জুবায়ের হোসেন জিসান আর অনারেবল মেনশন পায় সায়ন্তন রায়। দেশে ফেরার পর রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টারের আয়োজনে এবারে অলিম্পিয়াডে অংশ নেয় 20টি দেশের 90 জন প্রতিযোগী। বাংলাদেশ থেকে অংশ নেয় 6 সদস্যের একটি দল। গাজা যুদ্ধ অবসানে আবারও আলোচনা টেবিলে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল। আলোচনা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা এরই মধ্যে মিশরে পৌঁছেছেন। 2 দিনের এই আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অংশ নেবেন। তবে এর মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে নিহত হয়েছে আরও অন্তত 70 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি হামলা। এর মধ্যেই গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানে নতুন করে আলোচনা করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে সোমবার রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে এই পরোক্ষ আলোচনা। হোয়াইট হাউস থেকে জানানো হয়, আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এরই মধ্যে মিশরে পাঠিয়েছেন। যদিও ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, গাজার প্রথম ধাপের পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এতে পুরো প্রক্রিয়া শেষে হামাসকে নিরস্ত্র করা হবে, আর ইসরায়েলি সেনারা নির্দিষ্ট এলাকায় তাদের অবস্থান বজায় রাখবে। গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের আগামী কয়েকদিনের মধ্যেই মুক্ত করে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি সেনাদের হাতে আটক অধিকার কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ফ্লোটিলা কর্মীরা বলছেন, ইসরায়েলি সেনারা সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে হেনস্থা করেছেন। তাকে ইসরায়েলের পতাকায় চুমু খেতেও বাধ্য করেছেন জায়নবাদীরা। এদিকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা নৌবহরের আটককৃত কর্মীদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগাল সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এ সময় লন্ডনে আটক করা হয় 4 শতাধিক বিক্ষোভকারীকে। ইমতিয়াজ আহমেদ, RTV। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। সেই সঙ্গে অ্যাওয়ে ম্যাচ থেকেও পয়েন্ট নিয়ে ফেরার সামর্থ্য রাখে তার দল, এমন মন্তব্য করেছেন জামালদের হেড কোচ। এদিকে চোটের কারণে সুমন রেজা ও ইব্রাহিম ক্যাম্প থেকে ছিটকে গেলেও খুব একটা চিন্তিত নন তিনি। তবে নতুন করে ইনজুরিতে পড়া তপু বর্মনকে নিয়ে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। 9 অক্টোবর ঘরের মাঠে ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের 2টি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।